বই ভয়েসে স্বাগতম। অধ্যায় ৮। রাত্রে এক মজার ব্যাপার ঘটিল। ১০-১৫টি লোক একই সঙ্গে খাইতে বসিয়াছে। হঠাৎ একজন বলিয়া উঠিল, ঠাকুর, এই যে ভাতটা দিলে, এ দেখছি ওবেলার ভাসি ভাত। বংশী ঠাকুর ভাত দিতেছিল। সে অবাক হইয়া বলিল, আঁকি বাবু, সে কি, আমাদের হোটেলে ওরকম পাবেন না। আধমন চাল এক বেলা রান্না হয়, তাতেই কোলয় না, ভাসি ভাত থাকবে কোথার থেকে? আলবাত এ ও বেলার ভাত, আমি বলছি ও বেলার ভাত। গোলমাল শুনিয়া হাজারি আসিয়া বলিল, কি হয়েছে বাবু? বাসি ভাত? কখনো না। আপনি নতুন লোক, কিন্তু এনারা যারা খাচ্ছেন তারা আমায় জানেন। আমার হোটেল না চলুক না চলুক, কিন্তু ওসব প্রবৃত্তি ভগবান যেন আমায় না দেন। লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলিল। সে যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে। পাত হইতে হাত তুলাইয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল, তবে তুমি কি বলতে চাও, আমি মিথ্যে কথা বলছি? হাজারি নরম হইয়া বলিল, না বাবু, তা তো আমি বলছি না, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকে না। থাকে না? বড্ড নবাবী কথা বলছো যে। বাসি ভাত আবার এবেলা হাঁড়িতে ফেলে দাও না তুমি। না বাবু, স্পষ্ট দেখতে পাচ্ছি, আবার তবুও না বলছো, দেখবে মজা। এই সময় নরেন ও হোটেলের আরও ২-১ সেখানে আসিয়া পড়িল। নরেন গরম হইয়া বলিল, কি মজা দেখাবেন আপনি? দেখবে, সরে এসো, দেখাচ্ছি জোচ্চ সব কথাকার। এই কথায় একটা মহা গোলমাল বাঁধিয়া গেল। পুরানো খরিদ্দাররা সকলেই হাজারির পক্ষ অবলম্বন করিল। লোকটা রাস্তায় দাঁড়িয়া চিৎকার করিতে লাগিল, রাস্তার সমবেত জনতার সামনে দাঁড়িয়া বলিতে লাগিল, শুনুন মশাই সব, বলি, এই এর হোটেলে বাসিবাদ দিয়েছিল খেতে, ধরে ফেলেছি কিনা, তাই এখন আবার আমাকে মারতে আসছে। পুলিশ ডাকবো এক্ষুনি, স্যানিটারি দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো। জচ্ছি সব কথাকার, লোক মারবার মতলব তোমাদের। এই সময় হোটেলে চাকর শশী হাজারিকে ডাকিয়া বলিল, বাবু, এই লোকটাকে যেন আমি বিচু চক্রবর্তীর হোটেলে দেখেছি। সেখানে যে ঝি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি। নরেনের সাহস খুব। সে হোটেলে রোয়াকে দাঁড়িয়ে চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল, মশাই, আপনি বেচু চক্রবর্তীর পদ্মঝিয়ের কে হন? তবুও লোকটা ছাড়ে না। সে হাত পা নাড়িয়ে প্রমাণ করিতে গেল পদ্মঝিয়ের নামও সে কোনোদিন শোনে নাই, কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন তখন কমিয়া গিয়াছে। কি একজন বলিয়া উঠিল, এইবার মানে মানে সরে পড় বাবা, কেন মার খেয়ে মরবে? কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না। এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচু চক্রবর্তীর হোটেলে গিয়া হাজির হইল। বেচু চক্রবর্তী তহবিল মিলাইতেছিল। হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, কি হাজারি যে, আসো আসো, এত রাত্রে কি মনে করে? হাজারি বিনীতভাবে বলিল, বাবু, একটা কথা বলতে এলাম। কি বল? বাবু, আপনি আবার অন্নদাতা ছিলেন এক সময়, আজও আপনাকে তাই বলেই ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে আমি তো ভাবি না। কেন কেন একথা কেন? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোর করিয়া বলিল, বাবু, আপনি ব্রাহ্মণ, আমার মনিব, আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেল উঠিয়ে দাও, তাই আমি দেব। আপনি হুকুম করুন। বেচু চক্রবর্তী আশ্চর্য হইবার ব্রাণ করিয়া বলিল, আমি তো এর কোনো খবর রাখি নে। আচ্ছা তুমি যাও আজকে, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো। আমাদের কোনো লোক তোমার হোটেলে যায়নি একেবারে নিশ্চয়, কাল জানতে পারবে তুমি। তারপর হাজারি চলছে টলছে ভালো, একরকম আপনার আশীর্বাদে। রোজ কীরকম বিক্রি সিক্রি হচ্ছে, রোজ তহবিলে কীরকম থাকে, তুমি কিছু মনে করো না। তোমাকে আপনার লোক বলে ভাবি বলেই জিজ্ঞেস করছি। এই বাবু ৩৫ থেকে ৪০, ধরুন না কেন, আজ রাত্রিরের বিল দেখে এসছি ৩৬ টাকা ১১.৫ আনা। বেচু চক্রবর্তী আশ্চর্য হইলেন মনে মনে, মুখে বলিলেন, বেশ বেশ, খুব ভালো, শুনে খুশি হলাম। আচ্ছা তাহলে এসো আজকে, কাল খবর পাবে। হাজারি চলিয়া গেলে বেচু চক্রবর্তী পদ্মঝিকে ডাকাইলেন। পদ্ম আসিয়া বলিল, হাজারি ঠাকুরটা এসছিল নাকি, কি বলছিল? বেচু চক্রবর্তী বলিলেন, ও পদ্ম, হাজারি যে অবাক করে দিয়ে গেল। রানাঘাটের বাজারে হোটেল করে ৩৫ টাকা থেকে ৪০ টাকা রোজগার দাঁড়া তবিল, এ তো কখনো শুনিনি। তার মানে বুঝছ, দাঁড়া তবিলে গড়ে ৩০ টাকা থাকলেও ৭-৮ টাকা দৈনিক লাভ ফেলে ঝোলেও। মাসে হল ২৫০ টাকা, ২০০ টাকার তো মার নেই। হ্যাঁ পদ্ম? পদ্মজি মুখভঙ্গি করিয়া বলিল, গুল দিয়ে গেল না তো? না, গুল দেবার লোক নয় ও।
সাদা সিধে মানুষটা আমায় বড্ড মানে এখনো। ও গুল দেবে না, অন্তত আমার কাছে। তাছাড়া দেখছো না, রেলবাজারে কোন হোটেলে আর বিক্রি নেই, সব শুষে নিচ্ছে ওই একলা। আজ নৃসিংহ গিয়েছিল বাবু ওর হোটেলে, খুব খানিকটা রাউ করে দিয়েও এসছে নাকি। খুব চেঁচিয়েছে, বাসি ভাত পচা মাছ এই বলে। আর কিছু হোক না হোক, লোকে শুনে তো রাখল। যৌদু বাণিজ্যেরাও আমায় ডেকে পাঠিয়েছিল, ওর হোটেল ভাঙতেই হবে, নইলে রেলবাজারে কেউ আর টিকবে না, এই কথা যৌদু বাণিজ্যেও বললে। কিন্তু তাতে কি হবে না, ওর এখন সময় যাচ্ছে ভালো। নৃসিংহ আছে? না, বেরিয়ে গেল। পুলিশে সেই যে খবর দেবার কি হলো? দেখ পদ্ম, আমি বলি ওরকম আর পাঠিয়ে দরকার নেই। হাজারি লোকটা ভালো, আজ এসছিল, এমন হাতজোড় করে নরম হয়ে থাকে যে দেখলে ওর উপর রাগ থাকে না। খ্যাংরামারি ওর ভালো মাংসে তার মুখে। ভিজে বেড়ালটি মাছ খেতে কিন্তু ঠিক আছে। পুলিশে সেই যে মতলব দিয়েছিল যদুবাবু, তাই তুমি করো এবার। ওর হোটেল না ভাঙলে চলবে না, নয়তো আমাদের পাত্তাড়ি গুটুতে হবে, এই আমি বলে দিলাম। এবেলা তবিল কত? বেচু চক্করতে অপ্রসন্ন মুখে বলিলেন, মোট 6 টাকা 3.5 আনা। পদ্মচি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, 2 মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে। কাল বলেছে অন্তত 1 মাসের ভাড়া না দিলে হুইচই বাঁধাবে। ভাড়া দেবে কোত্থেকে? দেখি। তারপর কানাই চক্রের মাইনে বাকি 5 মাস। সে বলছে আর কাজ করবে না, তার কি করি? বুঝিয়ে রাখো এই মাসটা, দেখি সামনের মাসে কিরকম হয়। পদ্মজি রান্নাঘরে গিয়ে ঠাকুরকে বলিল, আমার ভাতটা বেড়ে দাও ঠাকুর, রাত হয়েছে অনেক, বাড়ি যাই। তারপর সে চারিদিকে চাহিয়া দেখিল, ছন্ন ছাড়া অবস্থা। ওই বড় 10 সেরি ডেকচিটা আজ 3-4 মাস তোলা আছে, দরকার হয় না। আগে পিতলর বালতি করে আর সরিষার তৈল আসত, এখন ছোট ভাঁড়ে আসে, বালতি দরকার হয় না। এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলের। তার মনটা কেমন করিয়া ওঠে। নানা রকমে চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তা দুজনে গড়িয়া তুলিয়াছিল। এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে। ফুলেনো বলা গ্রামের যে পাড়ায় তার আদি বাস ছিল, সেখানে তার ভাই এখনও আছে, চাষবাস করিয়া খায়। আর সেই রানাঘাটের শহরে সোনাদানাও পড়িয়া বেড়াইয়াছে একদিন এই হোটেলের দৌলতে। এই হোটেল তার বুকের পাঁজর। কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে। কোথা হইতে এক উনোপাজুরে গাঁজাখোর আসিয়া জুটিল হোটেলে। হোটেলে সুলুক সন্ধান জানিয়া লইয়া এখন তাদেরই শিলনোড়ায় তাদেরই দাঁতের গোড়া ভাঙছে। এত যত্নের, এত স্বাদ আসার জিনিসটা আজ কোথা হইতে কোথায় দাঁড়াইয়াছে। যার জন্যে আজ হোটেলের এই দুরাবস্থা। ইচ্ছা হয় ওই কুকুরটার গলা টিপিয়া মারে যদি বাগে পায়। তার উপর আবার দয়া কিসের? কর্তা ওই রকম ভালো মানুষ সদাশিব লোক বলিয়া তো আজ পথের কুকুর সব মাথা চাড়া দিয়ে উঠেছে। দয়া? একদিন রানাঘাটের স্টেশন মাস্টার হাজারিকে ডাকিয়া পাঠাইলেন। হাজারি নিজে যাইতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার সাহেব, সে জানে নরেন যাওয়াই ভালো। অবশেষে তাহাকেই যাইতে হইল। নরেন সঙ্গে গেল। সাহেব বলিলেন, তোমার নাম হাজারি? হিন্দু হোটেল রাখো বাজারে? হ্যাঁ মজুর। তুমি প্ল্যাটফর্মে ক্যাটার করবে? হিন্দু ভাত, ডাল, মাছ, দহি। হাজারি নরেনের মুখের দিকে চাহিল। সাহেবের কথা সে বুঝিতে পারিল না। নরেন ব্যাপারটি সাহেবের নিকট ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারিকে বুঝাইল। রেলযাত্রীর সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল খুলিতে চাই। সাহেব হাজারির নামডাক শুনিয়া তাহাকে ডাকিয়া পাঠাইয়াছে। আপাতত 150 টাকা জমা দিলে উহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানাইয়া দিবে। হাজারি সাহেবের কাছে বলিয়া আসিল সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলি পুরাইয়া হাজারির নাম সই করিয়া আনিতে বলিয়া দিলেন। স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল। নৈহাটির এবং কৃষ্ণনগরের 2 জন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং ওপরওয়ালা কর্মচারীদের নিকট তদবির ও তাগাদাও শুরু করিল। নিজ রানাঘাটের বাজারে এ খবরটা কেহ রাখিত না। শেষের দিকে, অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন বাকি, যদু বারদ যে কথাটা শুনিল। স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায়। সে কি করিয়া জানিতে পারিয়া যদুকে বলিল, একটু চেষ্টা করুন না আপনি, টেন্ডার দিন, হয়ে যেতে পারে। যদু চুপি চুপি টেন্ডার সই করিয়া 5 টাকা টেন্ডারের জন্য জমা দিয়ে আসিল।
সেদিন বিটু চক্রবর্তী সবে হোটেলের গদিতে এসে বসিয়াছে, এমন সময় পদ্মঝি ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিল, শুনেছ গো, শুনে এলাম একটা কথা। কি? স্টেশনে ভাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি, দরখাস্ত দাও না কর্তা। স্টেশনে? ওতে খদ্দের হবে না, দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে? সব কলকাতা থেকে খেয়ে আসবে। তোমার এই সব বসে বসে পরামর্শ আর রাজাউজির মারা। সবাই দূরের যাত্রী থাকে না, যারা গাড়ি বদলে খুলনার লাইনে যাবে তারা খাবে। দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাত পেলে এখানেই খেয়ে যাবে। শুনলাম বাড়ুজ্ঝে মশাই নাকি দরখাস্ত দিয়েছে 5 টাকা জমা দিয়ে। বেচু চক্রবর্তী চমক ভানিল। যদু বাণজ্যে যদি দরখাস্ত দিয়া থাকে তবে এ দুধে স্বর আছে, কারণ যদু বাণজ্যে ঘুঘু হোটেলওয়ালা, পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারের 5 টাকা জমা দিত না। বেচু বলিল, যাই একবার দরখাস্ত দিয়ে আসি তবে। পদ্মছি বলিল, কেরানি বাবুদের কিছু খাইয়ে এসো, নইলে কাজ হবে না। আমাদের হোটেলে এসেই যে শশখর বাবু খেত, তার শালা স্টেশনের মালবাবু, তার কাছে সুলুক সন্ধান নিও। না করলে চলবে কি করে? এই হোটেলের অবস্থা দেখে দিন দিন হাত পা পেটের ভেতর সেঁ দিয়ে যাচ্ছে। কেন? ওবেলা খদ্দের তো মন্দ ছিল না। ওকে ভালো বলে না কর্তা। 17 জন থার্ড ক্লাসে আর 9 জন বাধা খদ্দেরে টাকা দিচ্ছে তবে হোটেল চলছে, নইলে বাজার হতো না। মোদি ধার দেওয়া বন্ধ করবে বলে শাসিয়েছে, তারই বা দোষ কি? 100 টাকার ওপর বাকি। বেচু বলিল, টেন্ডারের দরখাস্ত দিতে গেলে এক্ষুনি 5টা টাকা চাই। তবিলে আছে দেখছি 1 টাকা 13.5 আনা, মোট ও বেলার দরুন। তার মধ্যে কয়লার দাম দেব বলা আছে ও বেলা। কয়লাওয়ালা এলো বলে, টাকা কোথায়? পদ্মজি একটু ভাবিয়া বলিল, ও থেকে একটা টাকা নাও এখন, আর আমি 4 টাকা জোগাড় করে এনে দিচ্ছি। আমার লবঙ্গ ফুল থাকে এ পাড়ায়, তার কাছ থেকে। কয়লাওয়ালাকে আমি বুঝিয়ে বলবো। বুঝিয়ে রাখবে কি? সে টাকা না পেলে কয়লা বন্ধ করবে বলেছে। তুমি 5 টাকাই এনে দাও। সন্ধ্যার পূর্বে বেচুও গিয়া টেন্ডার দিয়ে আসিল। পদ্মঝি সাগ্রহে গদির ঘরের দ্বারে অপেক্ষা করিতেছিল। এখনো খরিদ্দার আসা শুরু হয় নাই। বলিল, হয়ে গেল কর্তা, কি শুনে এলে? হয়ে যাবে, এখন ছেলের হাতের পিঠে বুঝি, তবে খুব লাভের কাণ্ড যা শুনে এলাম। যদু পাকা লোক, নইলে কি দরখাস্ত দেয়? আমি আগে বুঝতে পারিনি, মোটা লাভের ব্যবসা। স্টেশনের ক্ষেত্রবাবু আমার এখানে খেতো মনে আছে, সে আবার বদলি হয়ে এসছে এখানে। সেই বললে যাত্রীরা নেলের বড় অফিসে দরখাস্ত করেছে, আমাদের খাওয়ার কষ্ট। তাছাড়া রেল কোম্পানি এলে ঠিক আলো দেবে, পাখা দেবে, ঘর করে দেবে, তার দরুন কিছু নেবে না আপাততক। রেলের বোর্ড নাকি আছে, তাদের অর্ডার। যাত্রীদের সুবিধে আগে করে দিতে হবে। যথেষ্ট লোক খাবে, মোটা পয়সার কাণ্ড যা বুঝে এলাম। পদ্মজি বলিল, জোড়া পাঠা দিয়ে পুজো দেব সিদ্ধেশ্বরীর তলায়, হয়ে যেন যায়। তুমি কাল আর একবার কি ওদিকের কিছু খাইয়ে এসো। বলি, যদু বাড়ুজ্জে টের পেল কি করে? হ্যাঁ, ও সব ঘুঘু লোক, ওদের কথা ছাড়ান দাও। ক্রমে এ সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ হইতে একটি চমৎকার ঘর তৈরি করিতেছে। আসবাবপত্র, আলমারি, টেবিল, চেয়ার দিয়া সেটি সাজানো হইবে, সেসব কোম্পানি দিবে। এই সময় একদিন যদু বাড়ুজ্জেকে হঠাৎ তাহাদের গদিঘরে আসিতে দেখিয়া বেচু চক্রবর্তী ও পদ্মজি উভয়ে আশ্চর্য হইয়া গেল। যদু বাড়ুজ্জে হোটেলওয়ালাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, কুলীন ব্রাহ্মণ, মাটি ঘরার বিখ্যাত বাড়ুজ্জে বংশের ছেলে। কখনো সে কারো দোকানে বা হোটেলে গিয়া হাউ হাউ করিয়া বকে না। গম্ভীর মেজাজের মানুষটি। বেচু চক্রবর্তী যথেষ্ট খাতির করিয়া বসাইল, তামাক সাজিয়া হাতে দিল। যদু বাড়ুজ্জে কিছুক্ষণ তামাক টেনে এক মুখ ধোঁয়া ছাড়িয়া বলিল, তারপর এসেছি একটা কাজে চক্রবর্তী মশাই। হোটেল চলছে কেমন? আর তেমন নেই বাড়ুজ্জে মশাই, ভাবছি তুলে দিয়ে আর কোথাও যাই, খদ্দের পত্তর নেই আর। আপনার কাছে আমার আসার উদ্দেশ্য বলি। স্টেশনে হোটেল হচ্ছে জানেন নিশ্চয়ই। আমি একটা টেন্ডার দিই, শুনলাম আপনিও নাকি দিয়েছেন। হ্যাঁ, তা আমিও। বেশ, বলি শুনুন। নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদবির করছে উপরে, তাই হয়ে যাবে। মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটা। আসাম মেল, শান্তিপুর, বনগাঁ, ডাউন চাটগা মেল এসব প্যাসেঞ্জার খাবে,
তাছাড়া থৌকো লোক খাবে, ভালো পয়সা হবে এতে। আসুন আপনি আর আমি দুজনে মিলে দরখাস্ত দিই যে রানাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়ালা, আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল। স্থানীয় হোটেলওয়ালারা মিলে একসঙ্গে দরখাস্ত করেছে, এতে জোর দাঁড়াবে আমাদের খুব। বেচু বুঝিল নিতান্ত হাতের মুঠার বাইরে চলিয়া যায় বলিয়াই আজ যদু বাড়ুচ্ছে তাহার গদিঘরে ছুটিয়া আসিয়াছে, নতুবা ঘুঘু যদু কখনো লাভের ভাগাভাগিতে রাজি হইবার পাত্র নয়। বলিল, বেশ, দরখাস্ত লিখিয়ে আনুন, আমি সই করে দেব এখন। যদু বাড়ুজ্জে পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিল, আরে সে কি বাকি আছে, সে অশ্বিনী উকিলকে দিয়ে মুসবিদা করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি, আপনি এখানটায় সই করুন। যদু বাড়ুজ্জে সই লইয়া চলিয়া গেলে পদ্ধজি আসিয়া বলিল, কি গা কর্তা? বেচু হাসিয়া বলিল, কারে না পড়লে কি ঘুঘু যদু বাড়ুজ্জে এখানে আসে কখনো? সেই হোটেল নিয়ে এসেছিল, শুনবে? পদ্ম সব শুনিয়া বলিল, তাও ভালো, বেশি যদি বিক্রি হয় ভাগাভাগিও ভালো। এখানে তোমার চলবেই না, যেরকম দাঁড়াচ্ছে তার কি হোক, স্টেশনে আদা বকরাই হোক। দিন ২০-২২ পরে একদিন যদু বাড়ুজ্জে বেচুর গদিঘরে ঢুকিয়া যেভাবে ধপ করিয়া হঠাৎভাবে তক্তপোষের এক কোণে বসিয়া পড়িল, পদ্ধজি বুঝিল স্টেশনের হোটেল হাত ছাড়া হইয়া গিয়াছে। কিন্তু পরবর্তী সংবাদের জন্য পদ্ধজি প্রস্তুত ছিল না। যদু বলিল, শুনেছেন চক্রবর্তী মশাই, কাণ্ডটা শোনেননি? বেচু চক্রবর্তী ওভাবে যদু বাড়ুজ্জেকে বসিতে দেখিয়া পূর্বেই বুঝিয়াছিল সংবাদ শুভ নয়, তবুও সে ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কি ব্যাপার? স্টেশনে থেকে আসছি এইমাত্র, আজ ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে। এ কথার উত্তরে কিছু না বলিয়া উদ্বিগ্ন মুখে যদু বাড়ুজ্জের মুখের দিকে চাহিয়া রহিল। কার হয়ে গেল জানেন? না, সেই ভাটিয়া ব্যাটার বুঝি? তা হলেও তো ছিল ভালো, হলো হাজারির, তোমাদের হাজারি। বেচু ও পদ্ধজি দুজনেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করিয়া উঠিল প্রায়। বেচু চক্রবর্তী বলিল, দেখে এলেন? নিজের চোখে ছাপা অক্ষরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। পদ্ধজি হতবাক হইয়া যদু বাড়ুজ্জের দিকে চাহিয়া রহিল, বোধ হইল কথাটা যেন সে এখনো বিশ্বাস করে নাই। বেচু চক্রবর্তী বলিল, তাহলে ওরই হল? এ কথার কোনো অর্থ নাই। যদুও বুঝিল, পদ্ধজিও বুঝিল, ইহা শুধু বেচুর মনের গভীর নৈরাশ্য ঈর্ষার অভিব্যক্তি মাত্র। যদু বাড়ুজ্জে বলিল, ওহ, লোকটার বরাত খুবই ভালো যাচ্ছে দেখছি, ধুলো মুঠো ধরলে সোনামুঠো হচ্ছে। আজ ২১ বছর এই রেলবাজারে হোটেল চালাচ্ছি, আমরা গেলাম ভেসে, আর ও হাতাবেড়ি ঠেলে আপনার হোটেলে পেট চালাতো, তার কিনা সবই বরাত। বেচু বলিল, কেন হলো, কিছু শুনলেন নাকি? টাকা ঘুষ দিয়েছিল নিশ্চয়। টাকার ব্যাপার নেই এর মধ্যে, হেড অফিসের বোর্ড থেকে নাকি মঞ্জুর করেছে। এখানকার স্টেশন মাস্টার সাহেব নাকি ওর পক্ষে খুব লিখেছিল, কোনো প্যাসেঞ্জার ওর নাম লিখেছে হেড অফিসে, খুব ভালো রান্না করে নাকি, এই সব। আর কিছুক্ষণ থাকিয়া যদু বাড়ুজ্জে চলিয়া গেলে পদ্মজি বলিল, বলি, এ কি হলো হ্যাঁ কর্তা? তাই তো, মড়ই পোড়া বামুনটা বড় বাড়িয়েছে, আর তো সহ্যি হয় না। কি আর করবে বল? আমি ভাবছি কি, কাল একবার হাজারির হোটেলে আমি যাই। কেন, কি দুঃখে? ওকে বলি, আমার হোটেলে তুমি অংশীদার হও, ছেলের হোটেলের অংশ কিছু আমায় দাও। পদ্মজি বলিল, ভাবিয়া, কথাটা মন্দ নয়, কিন্তু যদি তোমায় না দিতে চায়? আমাকে খুব মানে কিনা তাই বলছি, এ না করলে আর উপায় নেই পদ্ম, হোটেল আর চালাতে পারব না। একরাশ দেনা, খরচে আর কুলয় না, এ আমায় করতেই হবে। পদ্মঝিয়ের মুখে বেদনার চিহ্ন পরিস্ফুট হইল, বলিল, যা ভালো বোঝো করো কর্তা, আমি কি বলবো বল। কিছুক্ষণ পরে যদু বাড়ুজ্জে পুনরায় বেচুর হোটেলে আসিয়া বসিল। বেচু চক্রবর্তী খাতির করিয়া তাহাকে চা খাওয়াইল, তামাক সাজিয়া হাতে দিল। তামাক টানিতে টানিতে যদু বলিল, একটা মতলব মনে এসছে চক্রবর্তী মশাই, তাই আবার এলাম। বেচু সকৌতূহলে বলিল, কি বলুন তো? আমি পাল চৌধুরীদের নায়েব মহেন্দ্রবাবুকে ধরেছিলাম,
ওরা জমিদার, ওদের খাতির করে রেল কোম্পানি। মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে কাল চলুন, আপনি আর আমি কলকাতা রেল অফিসে একবার আপিল করি গিয়ে। পদ্মচি দোরের কাছেই ছিল। সে বলিল, তাই যান গিয়ে কর্তা, আমিও বলি যাতে কখনো ও মরুই পোড়া বামুন হোটেল না পায়, তা করাই চাই, দুজনে তাই যান। বেচু চক্রবর্তী ভাবিয়া বলিল, কিন্তু তাহলে হাজারির কাছে আমার ওভাবে যাওয়া হয় না? ও সব টের পাবেই যে আমরা আপিল করেছি, ওকেও নোটিশ দেবে কোম্পানি, আপিলের শুনানি হবে, তারপর কি আর ওর কাছে যাওয়া যায়? না হয় না গেলে, ওর দরকার নেই, যাতে ওর উচ্ছেদ হয় তাই করো। বেশ, যা বলো। পরদিন যদু বাণুজ্যের সঙ্গে দেখছু চক্রবর্তী কয়লাঘাটে রেলের বড় আফিসে যাইবে বলিয়া বাহির হইল এবং সন্ধ্যার পরে পুনরায় রানাঘাটে ফিরিল। বেচু যখন নিজের হোটেলে ঢুকিল তখন খাওয়া দাওয়া আরম্ভ হইয়াছে। পদ্মজি ব্যস্তভাবে বলিল, কি হলো কর্তা? আর কি, মিথ্যে যাতাবাত সার হলো, 2 টাকা বেরিয়ে গেল। তারা বললে, এ আমাদের হাতে নেই, টেন্ডার মঞ্জুর হয়ে বোর্ডের কাছে চলে গিয়েছে, এখন আর আপিল খাটবে না। তবে যাও, কাল হাজারির কাছেই যাও। তার দরকার নেই, বাণুজ্যমশাই আসবার সময় বললেন ওর হোটেল আর আমার হোটেল একসঙ্গে মিলিয়ে দিতে, এ ঘর ছেড়ে দিয়ে সামনের মাসে ওর ঘরেই। পদ্মজি বলিল, এ কিন্তু খুব ভালো কথা, ও ছোট লোকটার কাছে না গিয়ে বাণুজ্যি মশাইয়ের সঙ্গে কাজ করা ঢের ভালো। পরবর্তী 15 দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে 2টি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া গেল। স্টেশনের আপ প্ল্যাটফর্মে নতুন হিন্দু হোটেল খোলা হইল। শ্বেতপাথরের টেবিল, চেয়ার, ইলেকট্রিক আলো, পাখা দিয়ে সাজানো আধুনিক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি। হোটেলের মালিকের স্থানে হাজারির নাম দেখিয়া অনেকে আশ্চর্য হইয়া গেল। আরেকটি বিশিষ্ট ঘটনা, বেচু চক্রবর্তীর পুরানো হোটেলটি উঠিয়া যাইবে এমন একটা গুজব রেলবাজারের সর্বত্র রটিল। সেদিন বিকালের দিকে হাজারি তাহার পুরানো অভ্যেস মতো চূর্ণির ধার হইতে বেড়াইয়া ফিরিতেছে। এমন সময় পদ্মঝিয়ের সঙ্গে রাস্তায় দেখা। হাজারি পদ্মকে ডাকিয়ে বলিল, অপদ্ম দিদি, কোথায় যাচ্ছ? পদ্মঝি দাঁড়াইল, তাহার হাতে একটা ছোট্ট পাথরের বাটি, সম্ভবত কাছেই কোথাও পদ্মঝিয়ের বাসা। হাজারি বলিল, বাটিতে কি পদ্মদিদি? একটু দম্বল দই পাতব বলে গোয়ালাবাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তা অপর, ভালো আছো? তা মন্দ নয়, তুমি ভালো আছি ঠাকুর, এখানে কাছেই থাকো বুঝি? এ কথার উত্তরে পদ্মজি যাহা বলিল, হাজারি তাহার জন্যে আদৌ প্রস্তুত ছিল না। বলিল, এসো না ঠাকুর, আমার বাড়িতে একবার এলাই না হয়। তা বেশ বেশ, চলো না পদ্মদিদি। ছোট্ট বাড়িটা, একপাশে একটা পাতকুয়া, অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল। পদ্মঝি রোয়াকটাতে একছানা মাদুর আনিয়া হাজারির জন্য বিছাইয়া দিল। হাজারি খানিকটা অস্বস্তি আর আড়ষ্টভাব বোধ করিতেছিল। পদ্ম যে তাহার মুনিব, তাহাদেরই হোটেলে সে একাধিক্রমে 7 বছর কাজ করিয়াছে, এ কথাটা এত সহজে কি ভোলা যায়? এমনকি পদ্মঝিকে সে চিরকাল ভয় করিয়া আসিতেছে। আজও যেন সেই ভাবটা কোথা হইতে আসিয়া জুটিল। পদ্মঝি বলিল, পান সাজবো, খাবে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, তা বরং একটা। পান সাজিয়ে একটা চায়ের পিরিচে আনিয়া হাজারির সামনে রেখে বলিল, তাও পর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম, ওখানে বসাবে কাকে? ওখানে বসাবো ভাবছি বংশীর ভাগ্নে সেই নরেন। নরেনকে মনে আছে? সেই তাকে। মাইনে কত দেবে? সেসব কথা এখনো ঠিক হয়নি। ও তো আমার এই হোটেলে খাতাপত্র রাখে, দেখাশোনো করে, বড় ভালো ছেলেটি। তা ভালো। চক্রবর্তী মশাই শরীর ভালো আছে? কদিন ওদিকে আর যেতে পারিনি। হোটেল চলছে কেমন? হোটেল চলছে মন্দ নয়, তবে আমি কি বলছিলাম জানো ঠাকুর, কর্তা মশাইকে রেলের হোটেলে একটা অংশ দিয়ে রাখো না তুমি, তোমার কাজের সুবিধা হবে। এই প্রস্তাবের জন্য হাজারি প্রস্তুত ছিল না। একটু বিস্ময়ের সুরে বলিল, কর্তা কি করে থাকবেন? ওর নিজের হোটেল? সেজন্যে ভাবনা হবে না, সে আমি দেখব। কি বলো তুমি? এখন আমি কোনো কথা দিতে পারবো না পদ্মদিদি, তবে একটা কথা আমার মনে হচ্ছে তা বলি। রেল কোম্পানি যখন টেন্ডার নেয় তখন যার নাম লেখা থাকে তার ছাড়া আর কোনো লোকের অংশ টংশ থাকতে দেবে না হোটেলে। হোটেল তো আমার নয়, হোটেল রেল কোম্পানির। ঠাকুর, একটা কথা বলবো,
তুমি এখন বড় হোটেলওয়ালা, অনেক পয়সা রোজগার করো শুনি, কিন্তু আমি তোমায় সেই হাজারি ঠাকুরই দেখি। তুমি এসো আমাদের হোটেলে আবার। হাজারি বিস্ময়ের সুরে বলিল, চক্রবর্তী মশায়ের হোটেলে রাত? সে মনে মনে ভাবিল, পদ্মদিদির মাথা খারাপ হয়ে গেল নাকি, বলে কি? পদ্মজি কিন্তু বেশ দৃঢ় স্বরেই বলিল, সত্যি বলছি ঠাকুর, এসো আমাদের ওখানে আবার। কেন বলো তো পদ্মদিদি, কথা তুললে কেন? তবে বলি শোনো, তুমি এলে আমাদের হোটেলটা আবার জাগবে। এমন ধরনের কথা হাজারি কখনো পদ্মজির মুখে শোনে নাই। সেই পদ্মজি আজ কি কথা বলিতেছে তাহাকে। হাজারি গলিয়া গেল। সে ভুলিয়া গেল যে সে একজন বড় হোটেলের মালিক। পদ্মদিদি তাহার মনিবের দরের লোক। তাহার মুখের এ কথা যেন হাজারির জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এই আশায় যেন সে এতদিন রানাঘাটের রেলবাজারে এত কষ্ট করিয়াছে। অন্য লোকে হাজার ভালো বলুক, পদ্মদিদির ভালো বলা তাদের চেয়ে অনেক উঁচু, অনেক বেশ মূল্যবান। কিন্তু পদ্ম যা বলিতেছে তাহা যে হয় না, এ কথা সে পদ্মকে কি করিয়া বুঝাইবে? যখন সে গোপালনগরের চাকুরি ছাড়িয়া পুনরায় চক্রবর্তী মশায়ের হোটেলে চাকুরি লইয়াছিল, তখনও উহারা যদি তাহাকে না তাড়াইয়া দিত, তবে তো নিজ হোটেল খুলিবার কল্পনাও তাহার মনে আসিত না। উহাদের হোটেলে পুনরায় চাকুরি পাইয়া সে মহা সৌভাগ্যবান মনে করিয়েছিল নিজেকে। কেন তাহাকে উহারা তাড়াইল? এখন আর হয় না। এখন সে নিজের মালিক নয়, কুসুমের টাকা ও অতসীমায় টাকা হোটেলে খাটিতেছে। তাহার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলি প্রাণীর উন্নতি অবনতি জড়ানো। নিজের খেয়াল খুশিতে যাতা করা এখন আর চলিবে না। টেপির ভবিষ্যৎ দেখিতে হইবে। টেপি আর নরেন অনেক দূর আগাইয়া আসিয়াছে, আর এখন পিছনও চলে না। হাজারি পদ্মঝিয়ের মুখের দিকে দুঃখ ও সহানুভূতির দৃষ্টিতে চাহিয়া বলিল, আমার ইচ্ছে করে পদ্মদিদি, কিন্তু এখন যাওয়া হয় কি করে তুমিই বলো। পদ্ম যে কথাটা না বোঝে তা নয়, সে নিতান্ত মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিয়াছিল। হাজারির কথার সে কোনো জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকিল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জড়ানো ছোট্ট পুঁটুলি আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, পড়তে চান তো? পড়ে দেখো না। হাজারি পড়িতে জানে না তাহা নয়, তবে সে ও কাজে খুব পারদর্শী নয়। তবু পদ্মদিদির সম্মুখে সে কি করিয়া বলে যে সে ভালো পড়িতে পারে না? পুঁটুলি খুলিয়া সে দেখিল খান কয়েক কাগজ ছাড়া আর তার মধ্যে কিছু নাই। পদ্মঝি তাহাকে বিপদ হইতে উদ্ধার করিল। সে নিজেই বলিল, কখানা হ্যান্ড নোট, তাই সব শুদ্ধ 700 টাকার হ্যান্ড নোট। কর্তাকে আমি টাকা দেই যখনই দরকার হয়েছে তখনই। নিজের হাতে চুড়ি বিক্রি করি, কানের মাকড়ি বিক্রি করি, ছিল তো সব। যখন এই স্ত্রী ছিলাম, 2খানা সোনাদানা ছিল তো অঙ্গে। হাজারি বিস্মিত হইয়া বলিল, তুমি টাকা দিয়েছিলে পদ্মদিদি? দেইনি তো, কার টাকায় হোটেল চলছিল এতদিন? যা কিছু ছিল সব ওর পেছনে খুইয়েছি। কিছু টাকা পাওনি? পেটে খেয়েছি আমি, আমার বঞ্জি, আমার এক দেওরপো, এই পর্যন্ত। পয়সা যে একেবারে পাইনি তা নয়, তবে কত আতা। বঞ্জির বিয়েতে কর্তামশাই 100 টাকা দিয়েছিলেন, সে আজ 7 বছরের আগের কথা। 700 টাকা সুদ ধর কত হয়? টাকা অনেক দিন দিয়েছিলে? আজ 9 বছরের উপর হল। ওই 100 টাকা ছাড়া একটা পয়সাও পাইনি। কর্তামশাই কেবলই বলে আসছেন, একটু অবস্থা ভালো হোক হোটেলের, সব হবে, দেব। ওকে আগের থেকে জানতে নাকি রানাঘাটে আলাপ? সেসব অনেক কথা ঠাকুর। উনি আমাদের গাঁয়ে ফুলে নব্বলা চক্রবর্তীদের বাড়ির ছেলে। ওর বাবার নাম ছিল তারাচাঁদ চক্রবর্তী, বড় ভালো লোক ছিলেন তিনি। অবস্থাও ভালো ছিল তার। আমাদের কর্তা হচ্ছেন তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে। লেখাপড়া তেমন শেখেননি, বললেন রানাঘাটে গিয়ে হোটেল করব, পদ্ম কিছু টাকা দিতে পারো? দিলাম টাকা, সে আজ হয়ে গেল। হাজারি ঠাকুরের মনে কৌতূহল জাগিলেও সে দেখিল আর অন্য কোনো প্রশ্ন পদ্মদিদিকে না করাই ভালো। গ্রামে এত লোক থাকিতে তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে তাহার কাছেই টাকা চাহিল কেন? সে বা টাকা দিল কেন? রানাঘাটে বেচুর হোটেলে তাহার ঝিগিরি করার নিতান্ত দৈবাধীন যোগাযোগ, না পূর্ব থেকেই অবলম্বিত ব্যবস্থার ফল? এসব কথা হাজারি জিজ্ঞাসা করিলে তাহাকে দোষ দেওয়া যাইত না। কিন্তু হাজারির বয়স হইয়াছে, জীবনে তার অভিজ্ঞতা হইয়াছে কম নয়। সে এ বিষয়ে কোনো প্রশ্ন না করিয়া বলিল, হ্যান্ডনোটগুলো তুলে রেখে দাও পদ্মদিদি ভালো করে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, টাকাও তোমার হয়ে যাবে, এগুলো রেখে দাও। পদ্মঝি এরকম ধরনের হাসি হাসিয়া বলিল, ওসব তুলে রেখে কি করব ঠাকুর? ওসব কোন কালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে।
পড়ে দেখো না ঠাকুর। হাজারি অপ্রতিভ হইয়া শুধু বলিল, ও, যা ছিল কিছু নেই ঠাকুর, সব হোটেলের পেছনে দিয়েছি, আর কি আছে এখন হাতে, ছাই বলতে রইল না। শেষের কথাগুলি পদ্মজি যেন আপন মনেই বলিল, বিশেষ কাহাকেও উদ্দেশ্য করিয়া নয়। হাজারি অত্যন্ত দুঃখিত হইল। পদ্মজির এমন অবস্থা সে কখনো দেখে নাই। ভিতরের কথা সে জানিত না, মিছামিছি কত রাগ করিয়াছে পদ্মদিদির ওপর। আরও কিছুক্ষণ বসিয়া হাজারি চলিয়া আসিল। সে কিছুই যখন করিতে পারিবে না আপাতত, তখন অপরের দুঃখের কাহিনী শুনিয়া লাভ কি? বাসায় ফিরিতেই সে এমন একটি দৃশ্য দেখিল, যাহাতে সে একটি অদ্ভুত ধরনের আনন্দ ও তৃপ্তি অনুভব করিল। বাহিরের দিকে ছোট ঘরটার মধ্যে টিপির গলা। সে বলিতেছে, নরেনদা, চা না খেয়ে কিছুতেই আপনি এখন যেতে পারবেন না, বসুন। নরেন বলিতেছে, না, এবার হোটেলে যেতে হবে, তুমি বোঝো না আশা, স্টেশনের হোটেল এখন তো বন্ধ, কিন্তু মামাবাবু আসবার আগে এ হোটেলের সব দেখাশুনো আমার করতে হবে। টেপির ভালো নাম যে আশালতা, হাজারি নিজেই তা প্রায় ভুলিতে বসিয়াছে। নরেন ইতিমধ্যে কোথা হইতে তাহার সন্ধান পাইল? টেপি পুনরায় আবদারের সুরে বলিল, না, ওসব কাজটাজ থাকুক, আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, আজ নিয়ে যেতেই হবে। কি আছে আজ? আনবো, একখানা টকির কাগজ রয়েছে ও ঘরে, ঢাক বাজিয়ে কাগজ বিলি করে যাচ্ছিল ও বেলা খোকা একখানা এনেছে, যাও চট করে গিয়ে নিয়ে আসো। হাজারের ইচ্ছা ছিল না উহাদের কথাবার্তায় সে বাধা দেয়। এমনকি সেই প্রকার নিঃশব্দেই রোয়াক পার হইয়া যেমন উত্তরের ঘরটার মধ্যে ঢুকিয়াছে, অমনি টেপি টকির কাগজের সন্ধানে আসিয়া একেবারে বাবার সামনে পড়িয়া গেল। টেপি পাছে কোনো প্রকার লজ্জা পায়, এই জন্য হাজারি অন্যদিকে চাইয়া বলিল, এই যে টেপি, তোর মা কোথায়? টেপি হঠাৎ যেন কেমন একটু জড়সড় হইয়া গেল। মুখে বলিল, কে বাবা, কখন এলে, টের পাইনি তো। কিন্তু হাজারির মনে হইল টেপি তাহাকে দেখিয়া খুব খুশি হয় নাই, যেন ভাবিতেছে আর একটু পরে বাবা আসিলে ক্ষতিটা কি হইত। হাজারি বুকের ভিতটা কোথায় যেন বেদনায় টনটন করিয়া উঠিল। মেয়ে সন্তান, আহা বেচারি, সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে, না নিজেরাই বুঝিতে পারে? টেপিফি জানে তার নিজের মনের খবর কি। হাজারি বলিল, আমি এক্ষুনি হোটেলে বেরিয়ে যাব টেপি, বেলা 5টা বেজে গিয়েছে, আর ঠাবলে চলবে না, এক গ্লাস জল বরং আমায় দে। ওঘর হইতে নরেন ডাকিয়া বলিল, মামাবাবু, কখন এলেন মামাবাবু? হাজারি যেন পূর্বে নরেনের কথাবার্তা শুনিতে পায় নাই, বা এখানে নরেন উপস্থিত আছে বিষয় কিছু জানিত না, এমন ভাব দেখাইয়া বলিল, কে নরেন, কখন এলে বাবাজি? অনেকক্ষণ এসেছি মামাবাবু, চলুন, আমিও হোটেলে বেরিয়েছি। বলিতে বলিতে নরেন সামনে এসে দাঁড়াইল। হাজারি বলিল, একটু জলটল খেয়ে যাও না, হোটেলে এখন ধোঁয়ার মধ্যে গিয়েও বা করবে কি, বসো বসো, বরং টেপি তোর নরেনদার জন্য একটু চা। না না, থাক মামুবাবু, হোটেলে তো চা এমনি তো হবে এখন। তা হোক, আমার বাসায় যখন এসেছ তখন এখান থেকে চা খেয়ে যাও। বলিয়া হাজারি বাড়ির মধ্যের ঘরের দিকে সরিয়ে গেল। টিপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদর বিছাইয়া অঘোরে ঘুমাইতেছে দেখিতে পাইল। বিচারি চিরকাল খাটিয়াই মরিয়াছে ১১শোলা গ্রামে, এখন চাকরে যখন প্রায় সব কাজই করিয়া দেয়, তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া নইতে চায়। হাজারি স্ত্রীকেও ডাকাইল না, সবাই মিলিয়া বড় কষ্ট করিয়াছে চিরকাল, এখন সুখের মুখ যখন দেখিতেছে তখন সে তাতে বাদ সাধিবে না। টেপির মা ঘুমাইয়া থাকুক। বাড়ির বাহিরে হইতে যাইতেছে, নরেন মাথা চুলকাইতে চুলকাইতে একটু লাজুক সুরে বলিল, মামুবাবু, এই গিয়ে আশা বলছিল মামিমাকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার কথা, তা আপনি কি বলেন? টেপি যে এ কথা তাহার কাছে বলিতে নরেনকে অনুরোধ করিয়াছে, এ বিষয়ে হাজারির সন্দেহ রইল না। তাহার মনে কৌতুক ও আনন্দ দুই দেখা দিল। ছেলে মানুষ সব, উহারা কি করে না করে বয়োবৃদ্ধ লোকে সব বুঝিতে পারে, অথচ বেচারীরা ভাবে তাদের মনের খবর কেহ কিছু রাখে না। সে ব্যস্ত হইয়া বলিল, তা যাবে, যাও না, আজই যাবে, পয়সা করেই সব তোমার মামিমার কাছে আছে, চেয়ে নাও, কখন ফিরবে? রাত 8টা হবে মামাবাবু, আপনি নিজে স্টেশনে যদি একটু বসেন। আচ্ছা তা হোক, স্টেশনে আমি যাব এখন, সে তুমি ভেবো না, তুমি ওদের নিয়ে যাও। এ টেপি, ডেকে দে তোর মাকে, অবেলায় পড়ে ঘুমুচ্ছে, ডেকে দে, যাস যদি তবে সব তৈরি হয়ে নে। হাজারি আর বিলম্ব না করিয়া বাড়ির বাহির হইয়া পড়িল। বালক বালিকাদের আমোদের পথে সে বিঘ্ন সৃষ্টি করিতে চায় না। প্রথমে বাজারের হোটেলে আসিয়া
এ বেলার রান্নার সব ব্যবস্থা করিয়া দিয়া বেলা পড়িলে সে আসিল স্টেশন প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না, নরেনই এখানকার ম্যানেজার। এইসব সাহেবী ধরনের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে। সন্ধ্যা 7:30। চাটগাঁও মেল আসিবার বেশি বিলম্ব নাই, বনগ্রামের গাড়িও এখনই ছাড়িবে। এই সময় হইতে রাত্রি 11:30 পর্যন্ত সিরাজগঞ্জ, ঢাকা মেল, নর্থ বেল এক্সপ্রেস প্রভৃতি বড় বড় দূরের ট্রেনগুলির ভিড়। যাত্রীরা যাতায়াত করে বহু, অনেকেই খায়। হাজারির আশা ছাড়িয়া গিয়াছে এখানকার খরিদ্দারের সংখ্যা। স্টেশনের হোটেলে 2 জন নতুন লোক রান্না করে। এখানে বেশিরভাগ লোকে চায় ভাত আর মাংস। সেজন্যে ভালো মাংস রান্না করিতে পারে এইরূপ লোক বেশি বেতন দিয়ে রাখিতে হইতেছে। পরিবেশন করিবার জন্যে আছে 3 জন চাকর। এক দিন ভিড় এত বেশি হয় যে ও হোটেল হইতে পরিবেশনের লোক আনাইতে হয়। হাজারিকে দেখিয়া পাচক ও ভৃত্যেরা একটু সন্ত্রস্ত হইয়া উঠিল। সকলেই জানে হাজারি তাহাদের আসল মনিব, নরেন ম্যানেজার মাত্র। তাহারা ইহাও ভালো জানিয়াছে যে হাজারির পদতলে বসিয়া তাহারা এখন 10 বছর রান্না কাজ শিখতে পারে। সুতরাং হাজারিকে শুধু তাহারা যে মনিব বলিয়া সমীহ করে তাহা নয়, ওস্তাদ কারিগর বলিয়া শ্রদ্ধা করে। একজন রাঁধুনির নাম সতীশ দিঘড়ি, বাড়ি হুগলি জেলার কোনো পাড়াগায়ে, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। খুব ভালো রান্নার কাজ জানে। পূর্বে ভালো ভালো হোটেলে মোটা মাহিনায় কাজ করিয়াছে। এমনকি একবার জাহাজে সিঙ্গাপুর পর্যন্ত গিয়াছিল। সেখানে এক শিখ হোটেলেও কিছুদিন কাজ করিয়াছে। সতীশ নিজে ভালো রাঁধুনি বলিয়া হাজারির মর্ম খুব ভালো করিয়াই বোঝে এবং যথেষ্ট সম্মান করিয়া চলে। হাজারি তাহাকে বলিল, কি দিঘড়ি মশাই, রান্না সব তৈরি হল? সতীশ বিনীত সুর বলিল, একবার দয়া করে আসুন কর্তা, মাংসটা একবার দেখুন না। ও, আমি আর কি দেখব, আপনি যেখানে রয়েছেন। অমন কথা বলবেন না কর্তা, অন্য কেউ আপনাকে বোঝে না বোঝে, আমি তো আপনাকে জানি। এসে একবার দেখিয়ে যান। হাজারি রান্নাঘরে গিয়া কড়ার মাংসের রং দেখিয়া বলিল, রং এরকম কেন দিঘড়ি মশাই? সতীশ উৎফুল্ল হইয়া অপর রাঁধুনিকে বলিল, বলেছিলাম না কার্তিক, কর্তা চোখে দেখলেই ধরে ফেলবেন। কুঁদের মুখে বাঘ থাকে কখনো? কর্তা যদি কিছু মনে না করেন, কি দোষ হয়েছে আপনাকে ধরে দিতে হবে আজ? হাজারি হাসিয়া বলিল, পরীক্ষা দিতে হবে দিঘুড়ি মশাই আবার এ বয়সে? লঙ্কার বাটনা হয়নি, পুরনো লঙ্কা, তাতেই রং হয়নি। রং হবে শুধু লঙ্কার গুণে। কর্তা মশাই, সাধে কি আপনার পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করে? কিন্তু আর একটা দোষ হয়েছে, সেটাও ধরুন। হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের কড়ার দিকে কিছুক্ষণ চাহিয়া বলিল, কষা মাংসে যে গরম জল ঢেলেছিলেন তা ভালো ফোটেনি, সেই জন্যে প্যাঁজা উঠেছে। এতে মাংস জঠর হয়ে যাবে। সতীশ অন্য পাচকের দিকে চাহিয়া বলিল, শোন কার্তিক শোন, আমি বলেছিলাম না তোমায় জল ঢালবার সময় যে এতে প্যাঁজা উঠেছে আর মাংস নরম হবে না? আর কর্তামশাই না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখ। ওস্তাদ বটে আপনি কর্তা। হাজারি হাসিয়া কি একটা বলিতে যাইতেছিল, এমন সময় চট্টগ্রাম মেল আসিয়া সশব্দে প্ল্যাটফর্মে ঢুকিতেই কথার সূত্র ছিঁড়িয়া গেল। হোটেলের লোকজন অন্যদিকে ব্যস্ত হইয়া পড়িল। বেশ ভালো ঘর, বিজলি আলো জ্বলিতেছে। মার্বেল পাথরের টেবিলে বাবু খরিদ্দারেরা খাইতেছে চেয়ারে। ভীষণ ভিড় খরিদ্দারের। ওদিকে বনগা লাইনে ট্রেনও আসিয়া দাঁড়াইয়াছে। কলরব, হইচই, ব্যস্ততা, পয়সা গুনিয়া কুল করা যায় না। এই তো জীবন। বিচু চক্রবর্তীর হোটেলের ঘরে বসিয়া হাতাবেড়ি নাড়িতে নাড়িতে এই রকম একটা হোটেলের কল্পনা করিতে সে কিন্তু কখনো সাহস করে নাই। এত সুখ তার অদৃষ্টে ছিল। পদ্মদিদির কত অপমান আজ সার্থক হইয়াছে এই অপ্রত্যাশিত কর্মব্যস্ত হোটেল জীবনের মধ্যে। আজ কাহারও প্রতি তাহার কোনো বিদ্বেষ নাই। হঠাৎ হাজারির মনে পড়িল চাকদহ হইতে হাঁটা পথে গোপালনগরে যাইবার সময় সেই ছোট গ্রামের গোয়ালাদের বাড়ির বধূটির কথা। হাজারি তাহাকে কথা দিয়াছিল, তাহার টাকা হাজারি ব্যবসায় খাটাইবে। সে কাল যাইবে। গরিব মেয়েটির টাকা খাটাইবার এই ভালো ক্ষেত্র। বিশ্বাস করিয়া দিতে চাহিল হাজারির দুঃসময় সুসময়ে সেই সরল মেয়েটির দিকে তাহাকে চাহিতে হইবে, নতুবা ধর্ম থাকে না।